হুজুরের হুঁশ থাকতেও হুজুর নিরুপায়। ডাকিনী যোগিনী বলল, তোকে মেরে ফেলার আগে তোর সাথে আমরা দুই বোন শারীরিক সম্পর্ক করব। তুই হয়তো জানিস না, এই তেঁতুল গাছে যে 3 জন কুমারী মেয়ের ঝুলন্ত লাশ পাওয়া গিয়েছে, তাদের সাথে ইফরিত জিন যৌন মিলন করে তাদের হত্যা করে কলিজা খেয়ে ফেলেছে। আর তাদের যৌন স্থান শরীর থেকে আলাদা করে ইফরিত নিয়ে যায় শয়তানের পূজারী রাহু তান্ত্রিকের কাছে। তান্ত্রিক ওই কুমারী মেয়েদের যৌনি দিয়ে কালো জাদুর নকশা আঁকে এবং ওই যৌনির মাধ্যমে স্বয়ং ইবলিস জিনের সর্দারকে বশে আনতে পারবে। তার জন্য তাকে আরও 97 জন মেয়ের কুমারী যৌনির প্রয়োজন হবে। এই বলে ডাকিনী যোগিনী একসাথে হাসতে লাগলো। ডাকিনী যোগিনী একসাথে হুজুরের শরীরটা দেখতে লাগলো উজ্জ্বল চোখে। কিছু সময় পর তারা হুজুরের সাথে শারীরিক সম্পর্কে মেতে ওঠে। এভাবে কয়েক ঘন্টা কেটে যায়। ডাকিনী যোগিনীর শারীরিক সম্পর্ক করা শেষ হয় এক পর্যায়ে। তারপর হুজুরের নগ্ন শরীর থেকে হ্যাচকা একটা টান দিয়ে তার ডান হাত শরীর থেকে আলাদা করে ফেলে, তারপর তার বাম হাত। তারপর হুজুরের মাথা থেকে ডাকিনী তার ধারালো নখের মাধ্যমে হুজুরের চোখ দুটো বের করে নিয়ে ডাকিনী যোগিনী চিবিয়ে খেতে লাগলো। তার মুখ থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তে লাগলো। হুজুর মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে লাগলো। যোগিনী হুজুরের মাথা তার বুকের সাথে মিশিয়ে এক চাপে আলাদা করে দেয় শরীর থেকে। আর মাথার মগজ দুই বোন খুব তৃপ্তি সহকারে খেতে লাগলো। শয়তানের পূজারী রাহুতান্ত্রিকের কথা মতো হুজুরের কলিজাটা বুক থেকে চিরে বের করে নিয়ে গেল রাহুতান্ত্রিকের কাছে। রাহুতান্ত্রিক হুজুরের কলিজা এক হাত দিয়ে উঁচু করে দাঁড়িয়ে হাসতে লাগলো আর বলল, আমার আর স্বয়ং ইবলিস জিনের সদাগরের মাঝে যেই চলে আসবে তাকে ঠিক এই রকম ভয়ানক মৃত্যুই দেব। এই বলে অট্র হাসিতে হাসতে লাগলো। কি ভাবছেন, হুজুরের মৃত্যুর পর ঘটনা এখানেই শেষ? আরে না ভাই, ঘটনা এখান থেকেই মূলত শুরু। ফিরে যায় আজ থেকে 55 বছর পিছনে। আমাদেরও আরও 5টা গ্রামের মতো আমাদেরও সুন্দর একটা গ্রাম রয়েছে। আর আমাদের গ্রামটা ছিল সাজানো গোছানো। আমরা গ্রামের সব মানুষ একত্রে চলতাম। গ্রামের মানুষ দরিদ্র হলেও তারা সারাদিন কাজ করে বেড়াতো। আমার বাবারা বংশগতভাবেই ছোটখাটো জমিদার ছিল। আমার বাবাকে সবাই সম্মান করত। আমাদের গ্রামের অনেক নামডাক থাকার কারণে পার্শ্ববর্তী অনেক এলাকার মানুষ আমার বাবাকে চিনত এবং অনেক সম্মানও করত। আমাদের জমিতে অনেক দূর দূরান্ত গ্রাম থেকে মানুষ কাজ করতে আসত। আমার দাদা ছিল একজন হুজুর, তবে অনেক ভালো মনের মানুষ ছিল। আমার দাদার নাম ছিল রহিম। রহিম দাদা ছোটখাটো জমিদার থাকা সত্ত্বেও তাকে কেউ জমিদার বলতো না, তাকে সম্মান দিয়ে রহিম হুজুর বলে ডাকত। সাজানো গোছানো গ্রামে একদিন নেমে আসে কালো অন্ধকার। আমার দাদা আর বাবা তাদের রুমে বসে একসাথে কথা বলছিল। তখন গ্রামের একজন মহিলা এসে আমার দাদাকে উদ্দেশ্য করে বলল, হুজুর, কালকে রাত থেকে আমার 13 বছরের মেয়ে বৃষ্টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টিকে অনেকবার ডাকতে লাগলাম। বৃষ্টির কোনো সারা শব্দ না পেয়ে বৃষ্টির বাপকে ডাক দিই। বৃষ্টির বাপ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে কোথাও বৃষ্টিকে দেখতে পায় না। বৃষ্টির শোয়ার রুম তো বন্ধ ছিল। আর ঘর থেকে কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। গ্রামের সব জায়গা খুঁজলাম, কোথাও পেলাম না। হুজুর, আমার 13 বছরের মেয়েটা কোথায় চলে গেল? এই বলে বৃষ্টির মা কান্না করতে লাগলো আর বলল, হুজুর, আপনি আমার মেয়েকে খুঁজে বের করে দিন। এইভাবে 2 দিন 3 দিন পর পর গ্রাম থেকে 13 বছরের মেয়ে ঘর থেকে উধাও হয়ে যেতে লাগলো। সুন্দর সাজানো গোছানো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। আমাদের নিজেদের জমির পাশাপাশি আমাদের দেশি গরুর ফার্ম ছিল। আর এই ফার্মের সমস্ত গরু দেখার জন্য 2 জন রাখাল রাখা ছিল। প্রতিদিনের মতো গরু মাঠে নেওয়া হয় ঘাস খাওয়ানোর জন্য। তখন সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য গরুগুলো একত্রে ফার্মে নিয়ে যাওয়ার জন্য রাখালরা চলল। তখন একজন রাখাল লক্ষ্য করল এতগুলো গরুর ভিতরে কালো বড় গরুটা দেখা যায় না। তখন ওই রাখাল ভাবল হয়তো আশেপাশে কোথাও ঘাস খেতে গিয়েছে। তখন অন্য একজন রাখালকে বলল, ভাই, তুমি গরুগুলোকে নিয়ে চলে যাও, সন্ধ্যা নেমে এসেছে। আমি হারিয়ে যাওয়া গরুটাকে খুঁজে নিয়ে আসব, হয়তো আশেপাশে কোথাও আছে। আর অন্য রাখাল গরু নিয়ে চলতে লাগলো ফার্মের দিকে। আর অন্য একজন রাখাল গরু খুঁজতে আছে। সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার নেমে আসলো। তারপরেও গরু খুঁজতেই লাগলো রাখাল। গরু খুঁজতে খুঁজতে রাখাল ঘন এক বাঁশ বাগানের কাছে এসে পড়ল।
অন্ধকার হলো, চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখা যায় কিছু একটা। বাঁশবাগানের ভিতর কি যেন লড়াচড়া করে, আর মৃদু বাতাসে বাঁশগুলো দুলতে লাগলো। বাঁশবাগানের পশ্চিম দিকে পুরনো একটা বটগাছ আছে। এটা কত বছরের পুরনো বটগাছ কেউ সঠিকভাবে বলতে পারে না। রাখাল হয়তো ভাবল গরুটা বাঁশবাগানের ভিতরে ঘাস খেতে খেতে চলে গিয়েছে, এখন হয়তো বাঁশের পাতা খেতে আছে। রাখাল গরুটাকে খুঁজতে খুঁজতে বাঁশবাগানের ভিতরে প্রবেশ করে আর চাঁদের মৃদু আলোতে খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজি করার পর রাখাল ভাবল হয়তো এই বাঁশবাগানের ভিতরে গরুটা লুকিয়ে আছে। এখন অনেক রাত হয়েছে, কালকে সকালে গ্রামের মানুষজন নিয়ে এসে গরুটাকে খোঁজে বের করা যাবে। এই বলে রাখাল ছুটল তার বাড়ির উদ্দেশ্যে। আর দৈনিকের মতো করে 13 বছরের মেয়েগুলো হারিয়ে যেতে আছে। আমার বাবা ভাবল গ্রামে কোনো অশুভ শক্তি হানা দিয়েছে, কোনো ভালো তান্ত্রিক বা কাপালে নিয়ে আসতে হবে, আর আগের মতো করে গ্রামে সুখ শান্তি ফিরিয়ে আনতে হবে। কিন্তু এইসব হিন্দু তান্ত্রিক সম্প্রদায়ের উপর আমার দাদা বিশ্বাস করত না। ভারতের কলকাতার ভিতরে নির্জন এক গ্রামে এক সাধু বাস করত। সাধুর নাম ছিল রামের। অনেক দিনের স্বপ্ন স্বয়ং ইবলিস জিনের সর্দারকে তার বশীকরণ করবে। তান্ত্রিক রাম ভারতবর্ষে বসে জানতে পারে বাংলাদেশের বরিশাল বিভাগের এক গ্রামে স্বয়ং ইবলিস জিনের সর্দার তার পৈচাসী কর্মকাণ্ড চালাতে লাগল। তান্ত্রিক রাম ভাবল স্বয়ং ইবলিস জিনের সর্দারকে বশীকরণ করতে হলে তাকে বাংলাদেশে যেতে হবে। তান্ত্রিক রামের স্ত্রী তার ছেলেকে 18 দিনের নাবালক শিশু থাকতেই মৃত্যুবরণ করে। সেই থেকে তার ছেলেকে তান্ত্রিক নিজে তার মতো করেই বড় করতে লাগলো। তান্ত্রিক রাম যেখানেই যেত তার একমাত্র আদরের ছেলেকে সাথে নিয়ে যেত। রাম এবারও ভাবল তার একমাত্র মা হারা ছোট আদরের ছেলেকে নিয়েই যাবে বাংলাদেশে। যেই ভাবা সেই কাজ। পাহাড় পর্বত পেরিয়ে বাংলাদেশে আসতে লাগলো তান্ত্রিক রাম। বাংলাদেশে আসার পর তান্ত্রিক তার ধ্যান করার জন্য কোনো নিরিবিলি জায়গা খুঁজতে লাগলো। তান্ত্রিক ভাবল আমাকে কোনো নিরাপদ জায়গা খুঁজে বের করতে হবে। তাই তান্ত্রিক তার ছেলেকে নিয়ে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে জঙ্গলের ভিতরে হাঁটতে লাগলো। কিছু দূরে যাওয়ার পর তান্ত্রিকের চোখ যায় সেই পুরনো আমলের বটগাছের দিকে। তান্ত্রিক চারদিকে তাকিয়ে ভাবল এই জায়গাটা